নমস্কার প্রিয় শ্রোতা বন্ধু, বাংলা কাহিনী কথার আরও একটি অলৌকিক পর্বে আপনাদের সকলকেই জানাই আন্তরিক সুস্বাগতম। আজকে আপনারা শুনছেন লেখক প্রতুল চন্দ্র গুপ্তের লেখা অলৌকিক গল্প রসা রোডের মোড়ে। এটি প্রথম পর্ব। আমি বললাম, সত্যি বলছি, আমি ভূতে বিশ্বাস করি না। পোড়ো বাড়িতে রাত কাটাতে বল, রাত 12টার পর কঙ্কালীতলায় শ্মশানে গিয়ে গাছের গায়ে খড়ির দাগ দিয়ে আসতে বল, তাতেও রাজি। কিন্তু তাই বলে ওই রাস্তায় সন্ধ্যার সময় আমি যেতে পারবো না। পরেশ বলল, তোর ভয় কিসের? কলকাতা শহর, রাস্তায় ট্রাম চলছে, বাস চলছে, ওপর দিয়ে রেলগাড়ি চলে যাচ্ছে, কাছেই লেক, সেখানে যেতে ভয়ের কি আছে? আমি আবারও বললাম, ঠিক ভয় নয়, আরও কারণ আছে, তোদের আমি ঠিক বোঝাতে পারছি না। অসিত বলল, তুই খুলে না বললে কি করে বুঝবো? আমি বললাম, আচ্ছা তবে তাই হোক, প্রথম থেকেই তোদের বলছি। দেশ যখন ভাগ হয়ে গেল তখন তো আমার জন্ম হয়নি, তোদেরও হয়নি। শুনেছি বরিশালে আমাদের বাড়ি টাড়ি ছিল, দুটো পুকুর, সুপুরি বাগান ছিল, কিন্তু আমাদের প্রায় এক বস্ত্রে চলে আসতে হলো। তবু টাকা পয়সা গয়নাগাটি বাবা বুদ্ধি করে মামাদের কাছে আগেই পাঠিয়ে দিয়েছিল, তাই আমরা টিকে থাকতে পেরেছি। অসিত জিজ্ঞেস করল, তোরা কি তখন থেকেই বেণীনন্দন স্ট্রিটে থাকিস? আমি বললাম, তখন থেকেই। বাবা সেই পুরনো ব্যবসা কলকাতাতেই আরম্ভ করেছিলেন। আমি তো দেশের কথা জানিই না। আমি যে স্কুলে ভর্তি হলাম সেটা দক্ষিণ কলকাতার বড় স্কুল, তবে একটু পাগলাটে ধরনের ছিল। আমি যখন স্কুলে ভর্তি হলাম তখন বুড়ো হেডমাস্টার মশাই রিটায়ার করেছেন। তারপর কয়েক বছর আর কেউ হেডমাস্টার হয়ে এলেন না। 2-4 জন মাস্টারমশাই পালা করে হেডমাস্টারের কাজ করতে লাগলেন। যখন ক্লাস 9-এ উঠলাম তখন একজন নতুন হেডমাস্টার এলেন। ইনি খুব পণ্ডিত, তবে খুব বুড়ো, কানে একটু কম শোনেন, চোখেও ছানি পড়েছে, ভালো দেখতে পান না। মাস্টারমশাইরা অনেকে বললেন, তোদের ভাগ্যি ভালো উনি এসেছে, এরকম পণ্ডিত লোক এ তল্লাটে পাবি না। আমরা অবশ্যই কোনো তফাৎ বুঝতে পারলাম না। স্কুল খুঁড়িয়ে খুঁড়িয়ে চলতে লাগলো। মাস্টারমশাইরা সবাই পড়াতে চাইতেন না, কয়েকজন অবশ্য সেরকম ছিলেন না। আবার কয়েকজন ক্লাসে এসে ঘুমিয়ে পড়তেন কিংবা বাজে গল্প করতেন। যিনি ইংরেজি গ্রামার পড়াতেন তিনি হাতের ছড়িটা দেওয়ালে ঠেস দিয়ে রাখতেন, তারপর চেয়ারের ওপর পা তুলে বসে বলতেন, আজকের খবরের কাগজটা ভালো করে পড়বি, এডিটোরিয়ালটা আমার লেখা, বলে গলার চাদরটা চেয়ারের পেছনে ঝুলিয়ে দিয়ে ঘুমিয়ে পড়তেন। এই জন্য ভালো করে ইংরেজি শেখা হলো না। আমরা কাটাকুটি খেলতে শুরু করতাম। ঘুমের ব্যাঘাত না হলে তিনি কিছু বলতেন না। এই সময় কালীনাথের সঙ্গে আমার ভাব হলো। কালীনাথ আধময়লা কাপড় পরে স্কুলে আসতো। বাড়ির অবস্থা ভালো ছিল না, বেশ ভালো অঙ্ক জানতো, সংস্কৃত জানতো, ভালো ফুটবল খেলতো। কোনোটাই আমি পারতাম না। যিনি আমাদের সংস্কৃত পড়াতেন পণ্ডিত মশাই, তার নাম দেবকীনন্দন ভট্টাচার্য। পণ্ডিত মশাইরা সাধারণত একটু ঢিলে ঢালা মানুষ হন, সবাই তাদের ক্লাসে গণ্ডগোল করে, এই তো রেওয়াজ। আমাদের পণ্ডিত মশাই কিন্তু অন্য রকম ছিলেন। বেঁটে মোটা সোটা চেহারা, কালো রং, বড়
চাপদাড়ি, চুলো বড় বড়, গায়ে কালো লোম। পড়ানোর চাইতে মারধর বেশি করতেন। পড়াতেন যে ভালো তাও নয়। কিছু জিজ্ঞেস করলে এটাও বুঝলি না, বল কোনখানটা বুঝিসনি, এই বলে এমন কটমট করে তাকিয়ে থাকতেন যে মনে হতো এক্ষুনি একটা চড় কষাবেন। ছেলেরা যে তাকে পছন্দ করতো না সে কথা না বললেও চলে। তখন কলকাতাতেই সে যাবো যাবো করছে। একদিন 2টোর সময় টিফিনের ছুটির পর ক্লাসে ঢুকে দেখি কে যেন পেন্সিল দিয়ে মাস্টার মশাইয়ের চেয়ারের পিছনের দেওয়ালে বড় বড় করে লিখে রেখেছে, নাকে চুলো রাক্ষস দেবকীনন্দন। বেশ বড় বড় করে লেখা, দূর থেকেও পড়া যায়। পণ্ডিত মশাই চেয়ারে বসে সামনের বেঞ্চির দিকে তাকিয়ে বললেন, আজ আমাদের পাঠ্য অলুক সমাস। তোরা বাড়িতে বই দেখে এসেছিস তো? এই কথা বলতে না বলতে পাশের বেঞ্চি থেকে একটা ছেলে খুব খুব করে হেসে উঠল। তারপর পেছনের বেঞ্চিতেও মিলিয়ে যাওয়া হাসির রেখা। পণ্ডিত মশাই দেখলেন কালীনাথের হাসছে। তিনি বললেন, কি হয়েছে রে? পণ্ডিত মশাই সামনের বেঞ্চির ছেলেদের জিজ্ঞেস করবেন বলে ঘুরে দাঁড়ালেন এবং তৎক্ষণাৎ চোখে পড়ল চেয়ারের পিছনের দেওয়ালে কী সব লেখা রয়েছে। তিনি আবার কালীনাথের দিকে ফিরে তাকালেন এবং শার্টের কলার ধরে টেনে এনে বললেন, তুই লিখেছিস? কালীনাথ দেখতে রোগা হলে কি হবে, রক চটা ছিল। সে সোজা উত্তর না দিয়ে বলল, আপনি লিখতে দেখেছেন? পণ্ডিত মশাই দমলেন না, বললেন, তবে কে লিখেছে? কালীনাথও বলল, আমি কি করে জানবো স্যার, ক্লাসের সবাইকে জিজ্ঞেস করুন। এই উত্তরে পণ্ডিত মশাইয়ের ধৈর্যচ্যুতি ঘটল। তিনি আবার কলার টেনে কালীনাথকে চড় মারতে হাত তুললেন। কালীনাথ সঙ্গে সঙ্গে বলল, মারবেন না স্যার, হেডমাস্টার মশাইয়ের অনুমতি ছাড়া মারলে বেআইনি হবে। পণ্ডিত মশাই হাত ছেড়ে দিলেন এবং রাগে ফুঁসতে ফুঁসতে বললেন, আজ তোর একদিন কি আমার একদিন। এই বলে ক্লাস থেকে রেজিস্টার হাতে নিয়ে বেরিয়ে গেলেন। কালীনাথ বলল, হেডমাস্টারের কাছে লাগাতে গেলেন। পাছে অন্য ক্লাসের মাস্টারমশাইরা এসে জড়ো হন, তাই ক্লাসে গোলমাল করা হলো না। কাটাকুটি খেলাতেও কারোর মন নেই। এইভাবে মিনিট 15 কেটে গেল। এমন সময় আপিস থেকে বড় কেরানিবাবু একজন বেয়ারাকে নিয়ে ক্লাসে এলেন। বললেন, কালীনাথ কার নাম? হেডমাস্টার মশাই আপিসে ডেকেছেন। আজ নিশ্চয়ই বেদ খাওয়া আছে কপালে। এই বলে কালীনাথ বেরিয়ে গেল। তারপর তাকে আর স্কুলে দেখিনি। অনেক দিন পরে জানতে পেরেছিলাম সেদিন কি হয়েছিল। এই পর্যন্ত শুনে পরেশ বলল, তুই তো ভূতের দিকে যাচ্ছিসই না, খালি স্কুলের গল্প করছিস। আমি বললাম, আর একটু শোন, তারপর যা খুশি বলিস। এরপর 4-5 বছর কেটে গেছে। আমি তখন কলেজে পড়ি। রোজ কলেজ থেকে ফিরে হাত মুখ ধুয়ে হাঁটতে বেরোতাম। রসা রোডের অবস্থা তখন তত খারাপ হয়নি। রসা রোড দিয়ে হাঁটতে হাঁটতে লেকের ধার দিয়ে টালিগঞ্জের কাছে এখন যেখানে টেলিভিশনের সেন্টার হয়েছে সেই অবধি চলে যেতাম। কাছে একটা মসজিদ আছে, সেই অবধি গিয়ে আবার ফিরে আসতাম। যেদিন মনে হতো ফিরতে দেরি হয়ে যাচ্ছে সেদিন মাঝ রাস্তায় ট্রামে চড়তে হতো। তোরা তো জানিস লেকের কাছে রসা রোড অনেক সরু ছিল, আলো কম।
সন্ধ্যের পর অনেকগুলো ঠেলাগাড়ি শাকসবজি, লাউ, কুমড়ো, বাঁধাকপি, ফুলকপি, কলার পাতা এইসব বোঝাই করে ভবানীপুরের দিকে আসতো। ফিরতে অনেক দেরি হবে বলে ভাবছিলাম যে ট্রামে ফিরতে হবে। এমন সময় দুটো ঠেলাগাড়ি পাশাপাশি যাচ্ছে দেখে আমি রাস্তার দিকে সরে দাঁড়ালাম। কিছুক্ষণ থেকে মনে হচ্ছিল আমার পাশে কে যেন হেঁটে আসছে। আগে খেয়াল করিনি। যেই দাঁড়ালাম অমনি শুনতে পেলাম কে যেন বলল, "কি রে, চিনতে পারলি না? আমি কালীনাথ।" এতদিন পরে কালীনাথকে দেখতে পেলাম। সেই রকম খয়া খয়া চেহারা, শীতের সময় বলে গায়ে আলোয়ান। জিজ্ঞেস করলাম, "কি করছিলি এতদিন?" কালীনাথ কোনো জবাব দিল না। আমি আবার বললাম, "সেদিন তোর কি হলো হেডমাস্টার মশাইয়ের ঘরে? সে তো শোনাই হলো না।" কালীনাথ বলল, "পণ্ডিত মশাই তারপর ক্লাস নিয়েছিলেন?" আমি বললাম, "না, মাস দুয়েকের ছুটি নিয়ে কোথায় যেন চলে গেলেন।" কালীনাথ সে কথা শুনে হেসে উঠল। তারপরে বলল, "তাহলে তোকে সব বলি। আমাকে তো কেরানিবাবু একেবারে হেডমাস্টারের ঘরে নিয়ে গিয়ে হাজির করলেন। হেডমাস্টার মশাই তখন বড় টেবিলের অন্যদিকে টেবিল ল্যাম্প জেলে কী সব কাগজপত্র দেখছিলেন। কেরানিবাবু বললেন, "এই যে স্যার, কালীনাথকে নিয়ে এসেছি।" হেডমাস্টার মশাই মুখ না তুলে বললেন, "কি হে, ক্লাসে কী সব গণ্ডগোল করেছ? বলো, এমন কাজ আর করবে না।" অন্য যে দুজন মাস্টারমশাই ও পণ্ডিত মশাই বসেছিলেন তারা একসঙ্গে বলে উঠলেন, "না স্যার, অপরাধ খুব গুরুতর, শাস্তি না দিলে স্কুলে ডিসিপ্লিন রাখতে পারবো না।" হেডমাস্টার মশাই বললেন, "ও, তাহলে তো কিছু করতেই হয়। একে পাশের ঘরে নিয়ে যান।" পাশের ঘরের অর্থ আমি জানি। সেখানে অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার বসতেন। ঘরে অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার, অন্য একজন মাস্টারমশাই ও পণ্ডিত মশাই। দুটো ঘরের মাঝখানে কাঠের পার্টিশন, উপরটা ফাঁকা, সব কথাই শোনা যায়। সেই ঘরে গেলে অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার বললেন, "দরজার দিকে পিছন করে দাঁড়াও, হাত পাতো।" আমি ডান হাত পেতে দিলাম। অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার হাতের উপর দুঘাত বেত মেরে বললেন, "আর কখনো এরকম করবি না।" আমি এত সহজে ছাড় পাবো ভাবিনি। তিনি পণ্ডিত মশাইকে বললেন, "এই নিন আপনার আসামি।" বোধহয় বলতে চাইলেন, "যান, ক্লাসে নিয়ে যান।" কিন্তু পণ্ডিত মশাই দমবার পাত্র নন। তিনি বেত তুলে বেধড়ক মারতে লাগলেন। আমি তাকে বললাম, "স্যার, কাঁধে মারবেন না, কদিন আগে ফুটবল খেলতে গিয়ে লেগেছে, প্লাস্টার করা আছে।" পণ্ডিত মশাই প্লাস্টারের উপরেই তৎক্ষণাৎ এক ঘা বসিয়ে দিলেন। খুব যে লেগেছে বলতে পারবো না, কিন্তু আমার মাথায় খুন চেপে গেল। পণ্ডিত মশাই বললেন, "এবার কেমন মজা?" আমি বললাম, "মজা দেখাচ্ছি আপনাকে," বলেই ঝাঁপিয়ে পড়লাম তার উপরে। অন্য মাস্টারমশাই দুজন হাঁ করে চেয়ে রইলেন। এরকম ঘটনা যে ঘটতে পারে তা বোধহয় তারা ভাবতে পারছিলেন না। আমার বেতের শব্দ পার্টিশনের ওপাশে হেডমাস্টার মশাইয়ের কানে গিয়েছিল, কিন্তু কে যে কাকে মারছে ওদিক থেকে বুঝতে পারছিলেন না। তিনি বললেন, "ঢের হয়েছে, আর না, শেষকালে হাঙ্গামা হুজ্জুতে পড়তে হবে।" এই কথা শুনে আমি শেষ এক ঘা মেরে নিয়ে বেত হাতে বেরিয়ে পড়লাম। পণ্ডিত মশাইয়ের চেঁচামেচিতে দু একজন কেরানিবাবু, একজন পিয়ন ঘরের সামনে উঁকি ঝুঁকি মারছিল। বেত হাতে আমার মূর্তি দেখে তারা সুরসুর করে সরে গেল। সিঁড়ি দিয়ে নামতে নামতে দেখলাম
স্কুলের খোঁড়া দারোয়ান উপরে যাবে কিনা ভাবছে। তার তো পা খোঁড়া, সে ছুটেও আমাকে ধরতে পারবে না। স্কুলের সামনে যে ফেরিওয়ালা বড় ডালায় লজেন্স, চকলেট, বাদাম, হজবিগুলো এইসব বিক্রি করে, সেও উঠে দাঁড়িয়েছিল। স্কুল থেকে বেরোবার সময় তার ডালাটা উল্টে দিলাম। সব কিছু ধুলোয় পড়ে লুটোপুটি খেতে লাগলো। কালীনাথ একটুক্ষণ চুপ করে রইল, তারপর আবার বলতে লাগলো তার কাহিনী। কিছুক্ষণ রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ালাম, তারপরে হরিশ পার্কের এক কোণে বসে থাকলাম। তখন বাতাসে ঠান্ডা ভাব আছে। হঠাৎ মনে হলো এখানে বসে থাকা ঠিক হবে না। অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার যেরকম লোক হয়তো পুলিশে খবর দিয়েছেন। সেখান থেকে বেরিয়ে আস্তে আস্তে বাড়িতে গিয়ে পৌঁছলাম। পিসিমা বললেন, আজ এত তাড়াতাড়ি ফিরে এলি? আমি বললাম, একজন মাস্টারমশাই মারা গিয়েছেন, ছুটি হয়ে গেল। পিসিমা বললেন, কিন্তু তোকে কীরকম দেখাচ্ছে, জ্বর এলো নাকি? আমি বললাম, জ্বর কেন হতে যাবে, একটু ঠান্ডা লেগেছে। পিসিমার মেজাজ কখনোই ঠিক থাকে না। তিনি বললেন, ঠান্ডা লাগাতে কে বলেছে তোমাকে? আমি এখন সেবা করে মরে আর কি। অসুখ হলে সেবা করবেন। পিসিমা অবশ্য সেরকম লোকই ছিলেন না। যা হোক, আর কথা বাড়ালাম না, ঘরে গিয়ে শুয়ে রইলাম। পরদিন সকালে দেখলাম বেশ জ্বর হয়েছে, সর্বাঙ্গে ব্যথা। সেই অবস্থায় খোঁড়াতে খোঁড়াতে ঠিক সময়ে বাড়ি থেকে বেরিয়ে গেলাম। রাস্তায় রাস্তায় ঘুরবার অবস্থা ছিল না। দুপুরবেলায় একটা পার্কে বসে থাকলাম। তারপর আবার 4:30 সময় বাড়ি ফিরে দেখি সব ফাঁস হয়ে গিয়েছে। পিসে মশাই যেখানে তাস খেলতেন, সেখানে আমাদের এক মাস্টার মশাইয়ের ভাইও আসতেন। বাজারের সময় তিনি ঘটনাটা খুব রং দিয়ে গল্প করেছেন। পিসে মশাই বাড়িতে ফিরেই চেঁচাতে লাগলেন, এই তোমার স্কুলে গিয়ে লেখাপড়া শেখা, কালই তুমি এই বাড়ি থেকে দূর হবে। পড়াশোনার খরচ আমি জোগাতে পারবো না, তোর জন্য বংশের নাম ডুবলো। ডোববার অবশ্য বেশি কিছু ছিল না। পিসে মশাইয়ের ছোট ভাই নেশা করে নালায় ডুবে মরেছিলেন, সে কথা তো বলা যায় না। পড়ার খরচও বেশি দিতে হতো না। স্কুলের মাইনে ছিল 4 টাকা, তার উপরে আমি ছিলাম হাফ ফ্রি। কিন্তু সেসব কথা কে বলে? পিসে মশাই বললেন, আর স্কুলে গিয়ে কাজ নেই, কোনো লাইনে ঢুকে পড়ো। লাইনে ঢোকা হলো না, কিন্তু পাড়ার রামতারণ বাবু আমাকে ডেকে পাঠালেন। ভেবেছিলাম মাইনে যখন নেই তখন পেট ভরে খেয়েই নেব, কিন্তু রুটি তো গুণাগুনতি। 2 মাস পরে বুঝতে পারলাম এরকম ছাত্রকে পাশ করানো আমার কর্ম নয়। আগেই ছেড়ে দিতাম, কিন্তু সকালে রুটি গুড়ের অসুবিধে হবে তাই ছাড়তে পারলাম না। মার্চ মাসের শেষে যখন ছাড়বো করছি, তখন বিপিন মোদি আমাকে ডেকে পাঠালো। আমাদের বাড়ি থেকে 6 মাইল দূরে। তার দোকান বেশ বড়, সবাই বলে যে খুব ওস্তাদ ব্যবসায়ী। সকালে পড়াবার সময় মনে হতো রুটির সঙ্গে আর একটু গুড় পেলে ভালো হতো। এর দোকানে দেখলাম অন্তত 25 নাগরি গুড়, চাল, ডাল, চিনি, আটা, মশলা, সর্ষের তেলও আছে। একটা টিনের গায়ে লেখা খাঁটি সর্ষের তৈল, আর একটা টিনের গায়ে রয়েছে আগমার্কা। দুটো একই জিনিস, শুধু দামের তফাৎ। স্লেট, পেন্সিল, খাতা, কাগজ, কালি, বেশ বড় দোকান।